যাবেন সালমা ও জাহানারা। করোনার হানায় স্থগিত অনূর্ধ্ব-19 দলের ক্যাম্প। বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলতে নেপালের আনুষ্ঠানিক সম্মতি 23 অক্টোবর। 36 ফুটবলারের রিপোর্ট। এবং কিছুক্ষণ পর চ্যাম্পিয়ন্স লিগের বিগ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ পিএসজি পৃথক ম্যাচে মাঠে নামবে দুই জায়ান্ট বার্সেলোনা ও চেলসি। শুরুতেই বিসিবি প্রেসিডেন্টস কাপের খবর। ফাইনালে ওঠার লক্ষ্যে নাজমুল একাদশের বিপক্ষে মাঠে নামবে তামিম একাদশ। পয়েন্ট টেবিলে এখনও শীর্ষস্থান দখলে রেখেছে শান্তর দল। অন্যদিকে মাত্র একটি জয় নিয়ে টেবিলের 3 নম্বরে অবস্থান তামিমের দলের। ফাইনাল নিশ্চিতে তামিম একাদশের জয়ের বিকল্প নেই। এই ম্যাচে দুপুর 1:30 শুরু হবে ম্যাচটি। করোনায় মাঠ থেকে ক্রিকেটারদের বিচ্ছেদের অবসান হয়েছিল প্রেসিডেন্টস কাপ দিয়ে। এই টুর্নামেন্টটিও শেষ পর্যায়ে। ফাইনালে ওঠার লক্ষ্যে শান্ত একাদশ মাঠে নামবে তামিম একাদশের বিপক্ষে। ওয়ানডে অধিনায়ক তামিমের দল নেই খুব একটা স্বস্তিতে। এখন পর্যন্ত খেলা 3 ম্যাচে মাত্র একটি জয়। তবে স্বস্তির ব্যাপার হলো একমাত্র জয়টি এসেছিল শান্তর দলের বিপক্ষে। তাই সামনের ম্যাচের আগে কিছুটা নির্ভর থাকতে পারে দল। তবে প্রতিপক্ষের বিচারে খুব একটা স্বস্তিতেও থাকার সুযোগ নেই। শান্তর দল রয়েছে টেবিলের শীর্ষস্থানে। অন্যদিকে ছন্দে নেই তামিম একাদশ, বরাবর ব্যর্থ টপ অর্ডার। রানে নেই অধিনায়কও। 103 রানে অল আউটের লজ্জাও পেয়েছে দল। তবে গেল 2 ম্যাচে লোয়ার অর্ডারে রান পেয়েছেন ইয়াসির রাব্বি, মোসাদ্দেক সৈকত, মাহিদুল অঙ্কনরা। তাই ফাইনাল নিশ্চিতে সমান তালে জ্বলে উঠতে হবে তামিম একাদশকে। অন্যদিকে এই টুর্নামেন্টে আলাদাভাবে নজর কেড়েছে তরুণ অধিনায়ক নাজমুল একাদশ। শুরুতে না হলেও সময়ের সাথে ফর্মে ফিরেছেন দলের সদস্যরা। অভিজ্ঞ আর তরুণদের মিশেলে দারুণ ছন্দ দেখাচ্ছে দল। টপ অর্ডারে প্রত্যাশা অনুযায়ী ভালো করতে না পারলেও মিডল অর্ডার দলের জয়ে বড় ভূমিকা রাখছে। টুর্নামেন্টের একমাত্র সেঞ্চুরিটি পেয়েছেন মুশফিক। 98 রান করেছেন তরুণ অলরাউন্ডার আফিফ। ধারাবাহিক রানের মধ্যে আছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান ইরফান শুক্কুর। রান করার পাশাপাশি সিনিয়রদের কাছ থেকে শিখছেন অনেক কিছু। দলের জয়ে অবদান রাখাই তার লক্ষ্য। এইচপি ক্যাম্পে ছিলাম 3 ইয়ার্সের জন্য। আর এখন এই টুর্নামেন্টটাতে আমি মানে টিমের জন্য আমি বেসিক্যালি চাচ্ছি হচ্ছে টিমের জন্য, টিমের যা দরকার ওই অনুযায়ী খেলার জন্য। মুশফিক ভাই আর সৌম্য আমার মেটস 19 থেকে, ওদের সাথে ওরা তো ন্যাশনাল টিমকে অনেক বছর ধরে রিপ্রেজেন্ট করে আসছে। তাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করে অনেক বেশি ভালো লাগতেছে। পয়েন্ট টেবিলের সমীকরণে গুরুত্বপূর্ণ ম্যাচ। 4 ম্যাচে 2 জয় মাহমুদুল্লাহ একাদশের। 4 পয়েন্ট নিয়ে টেবিলে অবস্থান 2-এ। রান রেটে এগিয়ে থেকে শান্তর দল 4 পয়েন্ট নিয়ে অবস্থান শীর্ষে। বড় ব্যবধানে জয় পেলেই ফাইনালে খেলার সুযোগ থাকবে তামিম একাদশের। তারিক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। 21 অক্টোবর। গেল বছরের এই দিনে নিজেদের অধিকার আদায়ের একাট্টা হন দেশের সব ক্রিকেটাররা। ঘোষণা দেন দাবি মানা না হলে আর ফিরবেন না মাঠে। পরে বিসিবি আলোচনায় বসে ক্রিকেটারদের সঙ্গে প্রাথমিক পর্যায়ে মেনে নেওয়া হয় অধিকাংশ দাবি। তবে ক্রিকেটাররা বলছেন যে উদ্দেশ্যে তারা নেমেছিলেন আন্দোলনে বছর পার হলেও তার বাস্তবায়ন হয়নি অনেক ক্ষেত্রেই। বিস্তারিত মাহবুব রিমনের রিপোর্টে। প্রথমে 11, পরে 13 দফা বেড়েছে আন্দোলনের তীব্রতা। পরে বাধ্য হয়ে ক্রিকেটারদের সঙ্গে বিসিবি করেছে সমঝোতা। মেনে নিয়েছিল 9 দাবি, কিন্তু আদতে বাস্তবায়ন হয়েছে কয়টা? নজর দেওয়া যাক সেই 13 দফায় ছিলটা কি। প্রথম দাবি ছিল কোয়াবের দায়িত্বপ্রাপ্তদের পদত্যাগ। এরপর প্লেয়ার বাই চয়েস, বিপিএল এ দেশি বিদেশিদের মধ্যে আর্থিক বৈষম্য দূর, ম্যাচ ফি বৃদ্ধি, সুযোগ সুবিধা বাড়ানো, চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা বাড়ানো, ক্যালেন্ডারের বাস্তবায়ন ছাড়াও ছিল লভ্যাংশের দাবি। এর মধ্যে 1, 11, 12 আর 13 নম্বর ছাড়া বাকি সবগুলোই মেনে নেয় ক্রিকেট বোর্ড। কিন্তু করোনার থাবায় হয়নি সবকিছুর বাস্তবায়ন। ক্রিকেটাররা বলছেন যে লক্ষ্য নিয়ে ছিল তাদের আন্দোলন, তাতে সফলতা থাকলেও এখনো হয়নি স্বপ্ন পূরণ। আমরা যেসব দাবি করেছিলাম, আপনি দেখবেন যে আমাদের বোর্ড অফিসিয়াল যারা আছেন বা আমাদের এক্স প্লেয়াররা যারা আছেন সবাই কিন্তু বলেছিল যে সবগুলো দাবি আমাদের যৌক্তিক। এই দাবিগুলো যদি দেখেন যে আমাদের কিন্তু ক্রিকেটের পারপাসে ছিল সব কিছু। দাবিগুলো যা ছিল আমাদের ইন টোটাল আমরাও যা বলেছি, অযৌক্তিক কিছু বলিনি, সব কিছুই আমাদের মানে একটা চিন্তা ভাবনা করে বলেছি।
তো ওনারাও ওগুলো ভালোভাবে চিন্তা ভাবনা করে আমাদের পরে কি করা যায় চিন্তা করছে। করোনাকাল চোখে আঙুল দিয়ে দেখিয়েছে পুলের বাইরে থাকা কিংবা প্রথম শ্রেণীর ক্রিকেটারদের আর্থিক নিশ্চয়তা ঠিক কতখানি প্রয়োজন। তাই তো শুধু আশ্বাসেই নয়, বরং এই মহামারী শেষ হলে তারা চান দাবিগুলোর পূর্ণ বাস্তবায়ন। ভয় আছে শেষ পর্যন্ত আবার না সবই হয় শুভঙ্করের ফাঁকি। করোনা চলে আসার পরে প্রায় 7 মাস 8 মাস ক্রিকেট মাঠে নাই। তো আসলে প্লেয়ারদের যে ইনকাম রুজি সেটা আসলে বন্ধ হয়ে গেছে। আমাদের যেসব চাহিদাগুলো ছিল অলমোস্ট সব কিছুই পূরণ করা হয়েছে। করোনা পরিস্থিতিতে আসলে আমরা সবাই বুঝতে পেরেছি যখন কোনো ক্রিকেটের ম্যাচ থাকে না বা যখন কোনো খেলা থাকে না, তখন আসলে আমাদের একটু প্রবলেম হয়ে যায় যারা কিনা ফার্স্ট ক্লাস প্লেয়ার আছি। আমাদের অনুরোধ রইল যদি কিনা আমাদের স্যালারিটা একটু বাড়ানো যায়, সেক্ষেত্রে আমরা অনেক উপকৃত হব। 13 দাবির মধ্যে 9টি মেনে নিয়েছে ক্রিকেট বোর্ড। তাই তো বাকি 4টি দাবিও পুনর্বিবেচনার জন্য বিসিবির প্রতি অনুরোধ জানিয়েছেন আন্দোলনকারী ক্রিকেটাররা। আমরা কেউ কারো থেকে দূরে না। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটারদের নজিরবিহীন আন্দোলনের 1 বছরেও পূরণ হয়নি অনেক দাবি দেওয়া। প্রথম শ্রেণীর ক্রিকেটের পারিশ্রমিক 1 লাখ টাকা উন্নতি করা এবং প্লেয়ার্স বাই চয়েস পদ্ধতিতে দল বদলের দাবিগুলোর দ্রুত বাস্তবায়ন চান ক্রিকেটাররা। এদিকে ক্রিকেটাররা চাইলে এসব দাবির বাস্তবায়নে বিসিবিকে তাগিদ দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন কোয়াব। মাকসুম আলম খানের রিপোর্ট। পেছনের এই মাঠটা দেশের ক্রিকেটের একটা তাৎপর্যপূর্ণ ঘটনার সাক্ষী। যে দাবি নিয়ে এখানে ক্রিকেটাররা ক্রিকেট বয়কটের ঘোষণা দিয়েছিলেন, করোনা জর্জরিত এই সময়ে তার কতটুকু হিসেব মিলেছে? ক্রিকেটারদের অধিকার প্রতিষ্ঠার পথে কোয়াবি বা কতটুকু ভূমিকা রাখতে পেরেছে? 13 দফা দাবির কিছু কিছু বাস্তবায়িত হলেও অধিকাংশই দেখেনি আলোর মুখ। করোনা মহামারীতে খেলাই ছিল না মাঠে, তাই পরিবর্তনের সুফলও ভোগ করা হয়নি সেভাবে। ডিপিএল এর 1 রাউন্ড শেষেই খেলা বন্ধ করতে বাধ্য হয়েছিল বিসিবি। তবুও সার্বিকভাবে যে সম্মানের খোঁজে ছিলেন ক্রিকেটাররা, আন্দোলন পরবর্তী সময়ে তাদের প্রতি বোর্ডের মনোভাব কেমন? ম্যাচ ফিস বেড়েছে, সো স্যালারিটা হয়তো একটু মানে বাড়ে নাই, বাট অন প্রসেস আমি যেটা শুনলাম আর কি প্লেয়ারদের রেজিস্ট্রেশনের কাছ থেকে, জার্নিটা ইমপ্রুভ হয়েছে। আমরা এখন ফ্লাইটে যাতায়াত করছি, যেটা আমাদের খেলার মধ্যে ইম্প্যাক্ট করেছে। বাকি জিনিসগুলো আসলে সমস্যার সমাধান হয়ে যাবে খুব তাড়াতাড়ি। প্লেয়ার বাই চয়েস হলে হয়তো বা বিসিবির হাতে লাগাম থাকবে ক্লাবদের ধরার জন্য। সো প্লেয়ার বাই চয়েস আবার আমাদের আসলে ফেরত আসা উচিত আমার কাছে মনে হয়। এদিকে দাবি আদায়ে বড় ভূমিকা রাখতে পারে কোয়াব। সংগঠনটির নেতৃত্বে থাকা 2 জন বোর্ডের বর্তমান পরিচালক হওয়ায় তাদের সুদৃষ্টি কামনা করতে পারে ক্রিকেটাররা। খেলোয়াড়রা চাইলে সহযোগিতার আশ্বাস দিয়েছে কোয়াবও। ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন আমরা কিন্তু ক্রিকেট বোর্ডের সঙ্গে সাংগঠনিকভাবেই আমাদের যোগাযোগ ছিল এবং আমরা কিন্তু এগুলো নিয়ে কাজ করছি। ক্রিকেট বোর্ডে যেহেতু এখন আমাদের 2 জন পরিচালক আছেন এবং আমাদের অন্যান্য ফর্মার ক্যাপ্টেনরাও এবং ন্যাশনাল টিমের প্লেয়াররাও ক্রিকেট বোর্ডের দায়িত্বে আছেন, সেহেতু আমি মনে করি যে আমাদের কোয়াবের মাধ্যমে গেলে এই আন্দোলনের যে পয়েন্টগুলো ছিল সেই পয়েন্টগুলো আরও বেশি যৌক্তিক হতো। বিসিবি প্রতিশ্রুতি কতটা পূরণ করেছে এবং সামনে কতটা করবে এ নিয়ে ক্রিকেটারদের মধ্যে মিশ্র চিন্তা রয়েছে। বোর্ডের সঙ্গে সম্পর্কের আরও অবনতি হলে ক্যারিয়ার নিয়ে জটিলতায় পড়তে হতে পারে, এই শঙ্কাও রয়েছে অনেকের। তবে সবারই আশা, ঘরোয়া ক্রিকেটে যে দিন বদলের স্বপ্ন তারা দেখেন, একদিন না একদিন তা পূরণ হবেই। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। আজ 21 অক্টোবর, ঠিক 1 বছর আগে এই দিনটিতেই দেশের ক্রিকেট সাক্ষী হয়েছিল অভাবনীয় এক ঘটনার। বোর্ডের কাছে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে ধর্মঘটে যাওয়ার ঘোষণা দেন জাতীয় দলসহ দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটাররা। পরদিনই এক সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বিসিবির সভাপতি। তবে তৃতীয় দিনে বিসিবির সঙ্গে আলোচনা করে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন ক্রিকেটাররা। দেশের ক্রিকেটের আলোচিত সেই 3 দিনের ঘটনা প্রবাহ দেখে নেব প্রতিবেদনে। অতীতেও নানা সময়ে মাঠ ছেড়ে আন্দোলনের পথ বেছে নিয়েছিল দেশের ক্রিকেটাররা। তবে গত বছর যে বিদ্রোহের ঘোষণা দিয়েছিলেন সাকিব, তামিম, মুশফিকরা, তা ব্যাপ্তিতে ছাড়িয়ে যায় আগের সবগুলোকে। আজকে আমরা আপনাদের সামনে আসছি আমাদের নির্দিষ্ট কয়েকটি দাবি গণমাধ্যমের সামনে তুলে ধরেন ক্রিকেটাররা, যেখানে নেতৃত্ব দেন তৎকালীন টেস্ট ও টি-20 অধিনায়ক সাকিব আল হাসান। দাবিগুলোর পাশাপাশি দেশের শীর্ষ প্রায় সব ক্রিকেটারই একাত্মতা ঘোষণা করেন আন্দোলনের সঙ্গে। তবে আন্দোলনে ছিলেন না সে সময়ের ওয়ানডে অধিনায়ক
অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার অনুপস্থিতি ক্রিকেট আঙ্গনে দিয়েছিল আলোচনার খোরাক। সেখানে মনে হয় আমাদের আরেকটা টুর্নামেন্ট অবশ্যই। ক্রিকেটারদের ভাষ্যমতে যৌক্তিক সে দাবিগুলো না মানা পর্যন্ত সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিজেদের বিরত রাখার ঘোষণা দেয়া হয়, যদিও বয়সভিত্তিক ক্রিকেট ছিল এর আওতামুক্ত। ক্রিকেট বোর্ড তখন ব্যস্ত ভারত সফরের পরিকল্পনা সাজাতে। সে সময় এমন ঘোষণা আসে বিনা মেঘে বজ্রপাতের মতো। পরদিনই এক সংবাদ সম্মেলন করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি আন্দোলনের পেছনে ষড়যন্ত্র তত্ত্ব তুলে ধরেন তিনি। তবে সব শঙ্কা কেটে যায় আন্দোলনের তৃতীয় দিনে। দিনভর নানা জল্পনা কল্পনার পর সন্ধ্যায় আইনজীবীর মাধ্যমে আরও একটি সংবাদ সম্মেলন করেন ক্রিকেটাররা। প্রথম দিন দাবি 11টি থাকলেও সেদিন তুলে ধরা হয় দাবির 13টি দফা। গণমাধ্যম এড়িয়ে যান ক্রিকেটাররা। আন্দোলন নাটকীয় মোড় নেয় রাতে। বিসিবি প্রধানের ডাকে ক্রিকেটাররা যান বোর্ড কার্যালয়ে। সভাপতি ও ক্রিকেটারদের উপস্থিতিতে হয় আলোচনা। বিসিবি থেকে দেয়া হয় দাবি মেনে নেয়ার আশ্বাস। তাতে আন্দোলন থেকে সরে আসার ঘোষণা দেন ক্রিকেটাররা। 3 দিন নানা উৎকণ্ঠার পর কেটে যায় দেশের ক্রিকেটের অচলাবস্থা। দ্রুততর সময়ে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। আগামী মাসে দুবাইয়ে শুরু হচ্ছে নারীদের টি-20 লিগ IPL। খেলতে সকালে দুবাই যাবেন বাংলাদেশের 2 ক্রিকেটার সালমা ও জাহানারা। এর আগে জাহানারা খেলার অভিজ্ঞতা থাকলেও সালমার এবারই প্রথম। দুজনেরই লক্ষ্য আসরে ভালো কিছু করার, আর সেজন্য বিসিবির দেয়া সকল সুযোগ সুবিধা কাজে লাগিয়ে ভালোভাবে প্রস্তুতিও নিয়েছেন এই 2 টাইগ্রেস। নারীদের গেল IPL আসরের কথা নিশ্চয়ই মনে আছে। বাংলাদেশ নারী দলের অন্যতম পেসার জাহানারা আলম খেলেছিলেন সে আসরে। প্রথমবারের মতো কোনো বাংলাদেশি হিসেবে নারীদের IPL-এ ভেলোসিটির হয়ে খেলেছেন জাহানারা। বোলিংয়ে নিজের দক্ষতা দেখিয়ে ফাইনালে উঠলেও শেষ পর্যন্ত শিরোপা জেতা হয়নি তার দলের। এবারও খেলবেন ফ্র্যাঞ্চাইজিদের হয়ে। তবে এবার আর জাহানারা একা নয়, তার সঙ্গে তৃতীয় আসরে সঙ্গী হিসেবে থাকছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক সালমা খাতুনও। যদিও সালমা খেলবেন ট্রেল ব্লেজার্সের হয়ে। করোনার কারণে এবার পুরুষদের মতো নারীদের IPL-ও অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। মরু অঞ্চলের টি-20 আসর কেমন হবে তা নিয়ে উদ্বিগ্ন না থেকে বরং প্রস্তুতির দিকেই এতদিন বেশি মনোযোগ দিয়েছেন জাহানারা সালমারা। অবশ্যই চেষ্টা করব এই IPL-এ যে নিজের পারফরম্যান্সটা শো করার জন্য। গতবারের এক্সপিরিয়েন্সটা কাজে লাগানোর চেষ্টা করব এবার, এবং নিজের 100% দিয়ে দলের জয়ে অবদান রাখার চেষ্টা করব। করোনার প্রভাবে বেশ কিছুদিন মাঠের খেলায় বিরতি ছিল। হঠাৎ করে দেশের বাইরের মাটিতে খেলবেন এই 2 ক্রিকেটার। কিছুটা জড়তা হয়তো কাজ করবে, তারপরও সবকিছু ভুলে ভালো করার প্রত্যাশা এই 2 দেশসেরা নারী ক্রিকেটারের। বর্তমান সিচুয়েশন ওয়াইজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে প্র্যাকটিস ফ্যাসিলিটিস আমাদের প্রোভাইড করেছে, বিশেষ করে IPL-এর সামনে রেখে 2টা ফ্ল্যাট লাইটের প্র্যাকটিস সেশন প্রোভাইড করেছে, কোচ প্রোভাইড করেছে। অনলাইন প্র্যাকটিস করেছি, জিম করেছি এবং রানিং ফিটনেসের কাজ সবকিছুই করেছি, এবং ঢাকায় এসে যে সুযোগ পেয়েছি সে কদিনও নিজেকে প্রস্তুত করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমরা প্র্যাকটিস করেছি। 4 নভেম্বর শুরু হবে নারীদের টি-20 লিগ IPL আসর। ফারজানা মুমু, সময় সংবাদ, ঢাকা। বিসিবির দ্বারস্থ হয়েও এখন পর্যন্ত শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছ থেকে পাওনা টাকা বুঝে পাননি নারী ওয়ানডে দলের অধিনায়ক রুমানা আহমেদ। গেল রোববার পাওনা পরিশোধের কথা থাকলেও কোনো যোগাযোগ করেনি ক্লাব কর্তৃপক্ষ। তাই হতাশ ও ক্ষুব্ধ নারী দলের অলরাউন্ডার রুমানা বিসিবির কাছে সুষ্ঠু বিচার চেয়েছেন আরও একবার। অভিযুক্ত শেখ রাসেল ম্যানেজার জাকির হোসেন বকেয়া পরিশোধে আবারও সময় চেয়েছেন। এদিকে বিসিবি বলছে বাইলজ অনুযায়ী পদক্ষেপ নেবে ক্রিকেট বোর্ড। বিস্তারিত ফারজানা মুমুর রিপোর্টে। তারিখের পর তারিখ, কিন্তু এখনো মেলেনি পারিশ্রমিকের পাওনা অর্থ, বলছে নারী ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদের কথা। শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে প্রায় 3 লাখ টাকা বকে আছে তার। পারিশ্রমিক চাইলে অপমানিত হতে হয়েছিল ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে। পরে পাওনা অর্থ ও অপমানের সুষ্ঠু বিচার পেতে বিসিবির দ্বারস্থ হয়েছিলেন রুমানা। তাতে কিছুটা আশ্বাস মিলেছিল বটে। ক্লাব কর্তৃপক্ষ বকেয়া পরিশোধের নির্ধারিত তারিখ দিয়েছিল গেল রোববার, কিন্তু সেই আশ্বাসেও গুড়েবালি। কথা রাখেনি শেখ রাসেল। নির্ধারিত দিনে পরিশোধ করেনি পাওনা টাকা, তাতেই চটেছেন রুমানা। আবারও পাওনা টাকা পেতে
ক্লাব কর্তৃক দুর্ব্যবহারের সুষ্ঠু বিচারের আশায় বিসিবির দৃষ্টি আকর্ষণ করেছেন নারী দলের এই অলরাউন্ডার। শেখ রাসেল থেকে আমাদের কোনো ইনফরমেশন দেয়নি, ইনফ্যাক্ট তারা আমাদের টাকা দেওয়ার ব্যাপারেও কোনো কথা বলেনি। তো আমি জানি না তারা আমাদেরকে কবে কি দেবে বা কি করবে না করবে, আমি কিছুই জানি না। তবে আমি আশা করব যে খুব দ্রুত এর একটা নিষ্পত্তি হবে এবং আমি আমার টাকার থেকেও আগে দাবি করি যে লোকটা আমার সাথে এরকম দুর্ব্যবহার করেছে তার যেন প্রপার ওয়েতে শাস্তি হয়। এদিকে শেখ রাসেল ক্রীড়া চক্রের ম্যানেজার জাকির হোসেন দিলেন নতুন করে আশ্বাস, জানান 1 সপ্তাহের মধ্যেই পরিশোধ করে দেয়া হবে সব বকেয়া। প্রতি বছর রাসেলের জন্মদিনে একটা প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামের পরে আমরা বিভিন্ন বিষয় আবার নতুন করে সিদ্ধান্ত হয়। 1 সপ্তাহের মধ্যে ওরা পেয়ে যাবে ইনশাল্লাহ। বিসিবি এর আগে আশ্বাস দিয়েছিল এর সুষ্ঠু তদন্তের। নতুন করে আবারও একই সুর শোনালেন উইমেন্স উইং এর চেয়ারম্যান শফিউল আলম নাদেল। জানান শেখ রাসেল যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রিকেটারদের পাওনা অর্থ পরিশোধ না করে তাহলে বাইলজ অনুযায়ী ব্যবস্থা নেবে তারা। বাইলজে সেটা বলা আছে যে কেউ যদি, এটা তো আর্থিক অনিয়মের মধ্যে পড়ে, প্লেয়ারের সঙ্গে যে কন্ট্রাক্ট, ওই কন্ট্রাক্ট ওনারা যদি যে কমিটমেন্ট যেটা ছিল সেই কমিটমেন্ট বাইরে যান, বিধি অনুযায়ী আমরা ব্যবস্থা। শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে সব মিলিয়ে প্রায় 10 লাখ টাকা পাওনা আছে নারী ক্রিকেটারদের। ফারজানা মুমু, সময় সংবাদ, ঢাকা। করোনার হানায় স্থগিত হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দলের ক্যাম্প। ব্যাপারটি আনুষ্ঠানিকভাবে ক্রিকেট বোর্ড না জানালেও এমনটাই খবর পাওয়া গেছে। প্রথম দফায় করোনার মাঝে 46 জন ক্রিকেটার নিয়ে বিকেএসপিতে অনূর্ধ্ব 19 ক্রিকেট দলের ক্যাম্প ভালোভাবেই সম্পন্ন হয়। নিজেদের মধ্যে 5টি প্রস্তুতি ম্যাচও খেলে যুবারা। দুবাইয়ে অনূর্ধ্ব 19 এশিয়া কাপ স্থগিত হওয়ায় পরবর্তী পরিকল্পনা করছিল টিম ম্যানেজমেন্ট, কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 3 ক্রিকেটার। শুধু তাই নয়, যুব দলের শ্রীলঙ্কান হেড কোচ নাভিদ নওয়াজ সহ 15 ক্রিকেটার আছেন আইসোলেশনে। সে কারণেই গেল 14 অক্টোবর থেকে স্থগিত হয়েছে অনূর্ধ্ব 19 ক্রিকেট দলের ক্যাম্প। কবে নাগাদ শুরু হবে সে ব্যাপারেও নেই নিশ্চয়তা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর খবর। ইতিহাস সৃষ্টি করেও দলকে জেতাতে পারল না শেখর ধাওয়ান। আইপিএলে এই প্রথম টানা সেঞ্চুরি হাঁকিয়েও দলের হার এড়াতে পারেনি ভারতীয় ওপেনার। দিল্লি ক্যাপিটালসকে 5 উইকেটে হারিয়েছে কিংস 11 পাঞ্জাব। প্রথমে ব্যাট করে 5 উইকেটে 164 রান করে দিল্লি, জবাবে 5 উইকেটের বিনিময়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাঞ্জাব। হেরেও পয়েন্ট টেবিলের শীর্ষে দিল্লি, জিতে টেবিলের 5ম স্থানে উঠেছে কিংস 11 পাঞ্জাব। দুবাইয়ে টস জিতে ব্যাটিংয়ে নেমে সূচনাটা মনমতো হয়নি দিল্লির। এই ম্যাচেও ব্যর্থ হয়েছেন ওপেনার পৃথ্বী শ। অধিনায়ক শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্থ, স্টোয়নিস ও হেটমায়ারের দ্রুতই ফেরেন প্যাভিলিয়নে, কিন্তু এক প্রান্ত আগলে দারুণভাবে ব্যাট করে গেছেন শেখর ধাওয়ান। আগের ম্যাচের মতো এ ম্যাচেও ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকান ধাওয়ান। শেষ পর্যন্ত শেখর ধাওয়ানের অপরাজিত 106 রানে অনবদ্য ইনিংসে 5 উইকেটে 164 রানের সংগ্রহ পায় দিল্লি ক্যাপিটালস। জবাবে ব্যাট করতে নেমে প্রত্যাশিত শুরু এনে দিতে পারেনি পাঞ্জাবের টপ অর্ডার। দলীয় 56 রানের মধ্যে ফেরেন 3 ব্যাটসম্যান লোকেশ রাহুল, মায়াঙ্ক ও ক্রিস গেইল। তবে নিকোলাস পুরানের 50 আর কিছুটা ফর্মে ফেরা গ্লেন ম্যাক্সওয়েলের 32 রানের উপর ভর করে 1 ওভার বাকি থাকতে টানা দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে প্রীতি জিন্টার দল। এবার জানাবো ফুটবলের খবর। অবশেষে আনুষ্ঠানিকভাবে সম্মতি জানিয়ে চিঠি পাঠালো নেপাল ফুটবল ফেডারেশন। আসছে ফিফা উইন্ডোতে 2টি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে তারা। ফ্লাইট জটিলতা থাকায় চার্টার্ড বিমানে আসা যাওয়া করবে নেপাল দল, জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। পাশাপাশি আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর ভেন্যু এবং কোয়ারেন্টিন ইস্যুর সমাধান হবে বলেও মনে করেন তিনি। এদিকে ম্যাচ উপলক্ষে 23 তারিখ স্থানীয় কোচদের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে 36 ফুটবলারকে।
দুদিনের অপেক্ষার পর অবশেষে আনুষ্ঠানিকভাবে প্রীতি ম্যাচ খেলতে সম্মতি জানালো নেপাল ফুটবল ফেডারেশন। হাঁফ ছেড়ে বাঁচল বাংলাদেশের ফুটবল। সেই যে করোনা শুরুর কালে ট্রাঙ্কবন্দি হয়েছিল বুটজোড়া, এবার তাতে শান দেয়ার পালা জামাল ভুঁইয়াদের। আসছে নভেম্বরে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে হবে লাল সবুজের প্রতিনিধিদের। তবে প্রক্রিয়াটা এতটা মসৃণ হবে না কোনো দলের জন্যই। খেলার থেকে বাইরের আয়োজনেই ঝামেলা হবে বেশি। কোভিড পরিস্থিতিতে করারও নেই কিছু। আপাতত বাংলাদেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ হিমালয় কন্যাদের। তাই বলে কি বন্ধ থাকবে খেলা? না, বের হয়েছে ভিন্ন উপায়। আনফা কর্তৃক আমাদেরকে আজকে লিখিতভাবে কনফার্ম করা হয়েছে যে তারা বাংলাদেশে এসে সেই দুটো ম্যাচে খেলবে 13 তারিখ এবং 17 তারিখে। কোভিড সংক্রান্ত পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশে ফ্লাইট নিষেধাজ্ঞা রয়েছে, বাট তারা আসছে চার্টার ফ্লাইট যোগে এবং খেলা শেষে তারা সেই একই চার্টার ফ্লাইট যোগে বাংলাদেশ ত্যাগ করবে। নেপাল অংশের কাজটা শেষ, এবার বাকিটা বাংলাদেশ পর্ব। কোয়ারেন্টাইন কোথায় হবে কিংবা ভেন্যুর সুবিধাদি কিভাবে পূরণ করা হবে এখনো ঠিক হয়নি পুরোপুরি। তবে আশাহত হওয়ার কিছু নেই। আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পরেই শুরু হয়ে যাবে তোড়জোড়। 36 মেম্বার্স বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাথমিক তালিকা, যেটা আমরা আজকে সবাইকে জানিয়ে দিয়েছি এবং আমাদের অফিস থেকেও বাফুফে থেকেও সকল প্লেয়ারদের সাথে যোগাযোগ করা হচ্ছে। তারা যেন আগামী 23 তারিখ আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সহকারী প্রশিক্ষক মিস্টার মাসুদ পারভেজ, মিস্টার কায়সা তার কাছে এসে যেন রিপোর্ট করেন। নেপালের সম্মতি পেয়ে যাওয়ায় 23শে অক্টোবর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ডাক পাওয়া 36 জনকেই রিপোর্ট করতে বলা হয়েছে স্থানীয় কোচদের কাছে। কয়েকদিন পর যোগ দেবেন বিদেশি স্টাফরা। আগামী সপ্তাহের শুরুর দিকে রবিবার বা সোমবারের মধ্যে আমরা যেন একটা ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং করতে পারি, যাতে করে আমাদের অতিথি দলের আসা যাওয়া, তাদের বাংলাদেশে অবস্থানকালীন সময়ে সকল বিষয়ে, নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় সহ, কোভিড সংক্রান্ত বিষয়গুলো সহ আমরা যেন সকল নিয়মের মধ্যে থেকে সুষ্ঠু সুন্দরভাবে একটা ম্যাচ আয়োজন করতে পারি। প্রীতি ম্যাচ দুটি ফ্লাডলাইটের আলোয় আয়োজন করতে চায় ফেডারেশন। সেক্ষেত্রে সময় নির্ধারণ করা হতে পারে সন্ধ্যা 6:30 থেকে 7টা। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। রাশিয়ার বিরুদ্ধে 2021 টোকিও অলিম্পিক গেমসে সাইবার হামলার অভিযোগ। সন্দেহের তীর ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের দিকেও জরুরি পদক্ষেপ নেবে জাপান সরকার। নীল সাইকেল শোভাযাত্রা সকাল 7:30টায় শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্য থেকে শুরু হয়ে ঘণ্টাব্যাপী এই সাইক্লিং শেষ হয় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ঢাকা রাউন্ড টেবিল ও অন্বেষণ বিক্রমপুরের আয়োজন করে। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। গতির প্রতীক সাইকেল নিয়ে এগিয়ে চলা, মুন্সিগঞ্জ সহ গোটা দেশে সত্য ও সুন্দরকে জাগ্রত করার প্রয়াস। অংশগ্রহণকারী সাইক্লিস্টরা ভোরেই জড়ো হন শহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্যের সামনে। আনুষ্ঠানিকতা শেষে যাত্রা শুরু হয় সাইক্লিং শোভাযাত্রার। সাইক্লিস্টদের মতে শুধু শারীরিকভাবে সুস্থই থাকা যায় না, অবসরে সাইকেল চালিয়ে নিজেকে সমাজের নানা অনিয়ম থেকেও দূরে রাখা যায়। সাইকেল চালিয়ে ভালো লাগলো, এভাবে আমাদের দেহ মন সকল কিছু সুন্দর থাকবে। এমনি করে সাইক্লিস্ট একটি ভবিষ্যতে তারা মাদকমুক্ত সমাজ বিনির্মাণে এগিয়ে যাবে। করোনার জন্য আমাদের ইমিউনিটি সিস্টেম অনেক ইম্পর্টেন্ট, তো সাইক্লিং করলে আপনার ইমিউনিটি সিস্টেম অবশ্যই ডেভেলপ হবে। ধর্ষণ, মাদক, তারপর আরও বিভিন্ন যে খারাপ কার্যক্রম আছে এগুলো থেকে দূরে থাকার জন্য, বাংলাদেশকে এগিয়ে রাখার জন্য আমাদের এই আয়োজন আছে। যে সাইকেলিং করে আশা করি সে শারীরিকভাবে সুস্থ এবং সমাজে অশ্লীল কাজ এ থেকে বিরত থাকার একটা মাধ্যম। ঘণ্টাব্যাপী এই সাইক্লিং শোভাযাত্রা মফস্বল শহরে ভিন্ন মাত্রা যোগ করে। রঙিন পোশাকে সাইক্লিস্টদের পথ চলা শহরবাসীকে অবাক করে। বাংলাদেশ এগিয়ে যাবেই শিরোনামে 100 সাইক্লিস্ট অংশ নিচ্ছে এই শোভাযাত্রায়। মাদক সহ সকল অনাচারকে না বলা ও আলোর পথে এগিয়ে যাওয়ার দৃষ্টিভঙ্গির বাণী ছড়িয়ে দিতেই এই আয়োজন। ঢাকা রাউন্ড টেবিল এবং অন্বেষণ বিক্রমপুর আমাদের যৌথ আয়োজন। এগিয়ে যাবে বাংলাদেশ। আমরা জানি যে তরুণ সমাজ তারা যদি এগিয়ে যায় যে কোনো কিছু সম্ভব তাদের পক্ষে। আমরা সেই মোটোকে সামনে নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। সাইকেলের মাধ্যমে এটা প্রতিফলন আমরা করছি। পরিবেশ দূষণ থেকে সাইক্লিংটা অনেক রক্ষা করে। সাইক্লিং যে ক্লাবগুলো রয়েছে এই সংগঠনগুলোর মধ্যে এক ধরনের সহকর্মীরা তৈরি হয়, পারস্পরিক সুসম্পর্ক তৈরি হয়, নেতৃত্বের গুণাবলী বিকাশ ঘটে। শহর থেকে গ্রামের মেঠোপথ ধরে 8 কিলোমিটার অতিক্রম করে এই শোভাযাত্রা। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। ঝিনাইদহে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। এ খেলার আয়োজনকে ঘিরে স্থানীয়দের মাঝে ছিল উৎসবের আমেজ। কালক্রমে হারিয়ে যাওয়া এই লাঠি খেলা দেখতে ভিড় করে নানা বয়সের মানুষ।
গ্রামীণ এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে দরকার প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা, এমনটাই মনে করেন দর্শনার্থীরা। ঝিনাইদহ প্রতিনিধি লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কেউ হেঁটে, আবার কেউ বা ভ্যান বা মোটরসাইকেল যোগে দুপুরের পর থেকে ঝিনাইদহের শৈলকুপার বড়দা গ্রামের হাই স্কুল মাঠে আসতে শুরু করেন। উদ্দেশ্য গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখা। সূর্য পশ্চিম দিগন্তে একটু হেলে পড়লেই শুরু হয় খেলা। ঢাক, ঢোল আর কাঁসার ঘণ্টার শব্দে যেন চারপাশ উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। বাদ্যের তালে নেচে নেচে লাঠি নিয়ে নানান অঙ্গভঙ্গি প্রদর্শন করে লাঠিয়ালরা। তারপরই চলে লাঠির কসরত। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও তাকে আঘাত করতে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা। এসব দৃশ্য দেখে আগত দর্শকরাও করতালির মাধ্যমে উৎসাহ যোগায় খেলোয়াড়দের। হারিয়ে যাওয়া এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে নিয়মিত খেলার আয়োজন করার দাবি দর্শকদের। এখন আমার বয়স 81, এই খেলা ভালো লাগে তাই আসি, দেখি এখনো খেলা করবে। খেলা করলে শরীর দিকটা ভালো থাকে, আমরা খেলা করে মানুষের জন্য আনন্দ ফুর্তি, এটাই বড় কিছু। ঢোলের বাড়ি বলি দৌড়ে আসতে হয় এইসব জায়গায়। খেলা করে অনেক তৃপ্তি লাভ করে, অনেক আনন্দ বোধ করি। অনেক দর্শক আমাদের খেলা দেখে, এটা আমাদের অনেক আনন্দ লাগে। সমাজ থেকে অন্যায় অপরাধ দূর করতে আর হারানো ঐতিহ্য ধরে রাখতেই এই আয়োজন বলে জানালেন আয়োজক। এই সমাজে অপকর্ম যাতে কম হয়, আমরা এই সমাজে এটা ফিরিয়ে আনতে চাই এবং এই খেলাটা যুগ যুগ ধরে মানুষের মাঝে টিকে থাক, এটাই আমাদের মূল লক্ষ্য। সোমবার অনুষ্ঠিত এই লাঠি খেলায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিভিন্ন গ্রামের 10টি লাঠিয়াল দল অংশ নেয়। সময় সংবাদ, ঝিনাইদহ। আবারও স্বাগত খেলার সময়। 2021 সালের টি-20 বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ভিসা ব্যাপারে আইসিসির কাছ থেকে নিশ্চয়তা চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এ খবর নিশ্চিত করেছে বোর্ড কর্তৃপক্ষ। করোনা ভাইরাসের কারণে চলতি বছরের টি-20 বিশ্বকাপ স্থগিত হয়ে যায়। আইসিসির নতুন সূচি অনুযায়ী পর 2 বছর হবে টি-20 বিশ্বকাপ। 2021 সালের অক্টোবর-নভেম্বরে টি-20 আসর বসবে ভারতে, আর 2022 সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে পরের আসর। এদিকে ভারতে আয়োজিত বিশ্বকাপে অংশ নেয়া নিয়ে পাকিস্তানি ক্রিকেটারদের ভিসা জটিলতার আশঙ্কায় পড়েছে পিসিবি। এর জন্যই আইসিসির কাছে ভিসার নিশ্চয়তা চেয়েছে পিসিবি, আর সময় বেঁধে দেওয়া হয়েছে আগামী ডিসেম্বর-জানুয়ারি পর্যন্ত। এ নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে আলোচনায় বসবে আইসিসি। 2016 সালে ভারতে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে অংশ নেয় পাকিস্তান। সেটাই ভারতের মাটিতে পাকিস্তানের শেষ টুর্নামেন্ট। বর্তমানে দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে অনেক। গত বছর দিল্লিতে হওয়া শুটিং বিশ্বকাপে পাকিস্তানের শুটারদের ভিসা দেয়নি ভারত সরকার, তাই এবার আগে থেকেই সতর্ক পিসিবি। ক্রিকেট ইতিহাসে প্রথম করোনা বদলি ক্রিকেটার হলেন বেন লিস্টার। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টে প্লাঙ্কেট শিল্ডের ইতিহাস গড়েন তিনি। মঙ্গলবার আসরের 4 দিনের ম্যাচে ওটাগোর বিপক্ষে মাঠে নামেন অকল্যান্ড। দলের অলরাউন্ডার মার্ক চ্যাপম্যান অসুস্থ থাকা সত্ত্বেও তাকে একাদশে রাখা হয়। পরে করোনা পরীক্ষার জন্য তাকে পাঠানো হয়। পরীক্ষার ফলাফল না আসায় ম্যাচের জন্য চ্যাপম্যানের বদলি হিসেবে বাঁহাতি পেসার বেন লিস্টারকে দলে নেওয়া হয়। আর মাঠে নেমেই প্রথম করোনা বদলি ক্রিকেটার হিসেবে ইতিহাসে নাম লেখান লিস্টার। গত জুনে করোনা বদলির নিয়ম চালু করে আইসিসি। ম্যাচ শুরুর আগে কিংবা ম্যাচ চলাকালীন সময়ে কোনো খেলোয়াড়ের মধ্যে করোনা উপসর্গ দেখা দিলে ঠিক সেই সময়েই একজন বদলি ক্রিকেটার মাঠে নামানো যাবে। এ পর্যায়ে শেষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দাবিগুলো যা ছিল আমাদের ইন টোটাল আমরাও যা বলেছি, অযৌক্তিক কিছু বলিনি, সব কিছুই আমাদের একটা চিন্তা ভাবনা করে বলেছি। যারা কিনা ফার্স্ট ক্লাস প্লেয়ার আছি, আমাদের অনুরোধ রইল যদি কিনা আমাদের স্যালারিটা একটু বাড়ানো যায়, সেক্ষেত্রে আমরা অনেক উপকৃত হব। ক্রিকেটারদের নজিরবিহীন আন্দোলনের 1 বছরেও পূর্ণ হয়নি সব দাবি দেওয়া, দ্রুত বাস্তবায়নের দাবি। বুধবার বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালে ওঠার গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে তামিম একাদশ, নির্ভার নাজমুলের দল। এবং কিছুক্ষণ পর চ্যাম্পিয়ন্স লিগের বিগ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ পিএসজি পৃথক ম্যাচে মাঠে নামবে 2 জায়ান্ট বার্সেলোনা ও চেলসি।
এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়।